এইবার আমরা পড়ব মাইটোসিস কোষ বিভাজন। ঠিক আছে, তো মাইটোসিস কোষ বিভাজন কি আমরা আগের ভিডিওতে পড়েছিলাম। মাইটোসিস হচ্ছে সেই পদ্ধতি কোষ বিভাজন যে পদ্ধতিতে একটা কোষ বিভাজিত হয়ে তার সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত অর্থাৎ সমগুণ সম্পন্ন এবং সম আকৃতি সম্পন্ন কোষ তৈরি করবে, সেটাই হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। আমরা কোষ চক্রে পড়েছিলাম যে মাইটোটিক ফেজ মানে যে দশায় কোষ বিভাজন হয় সেটা 4টে পর্যায়ে বিভক্ত। কি কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ, প্রো মানে কি আগের দশা, প্রোফেজ। মেটাফেজ, মেটার সাথে তোমরা একটা মধ্যবর্তী অবস্থান বুঝতে পারছো, যখন ক্রোমোজোমগুলো কোষ বিভাজনের মাঝখানের স্তরে অবস্থান করে সেটা হচ্ছে মেটাফেজ। আর অ্যানাফেজ আর টেলোফেজ সেগুলো পড়াচ্ছি আস্তে আস্তে। তাহলে আমরা কি বললাম, আমরা কোষ বিভাজনকে মাইটোসিস কোষ বিভাজনকে 4টি দশায় ভাগ করছি। একটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর এটা হচ্ছে টেলোফেজ। ঠিক আছে, এবার তোমরা সবসময় মনে রাখবে যখন আমরা কোনো প্রাণী কোষ এঁকে দেখাবো তখন আমরা গোলাকারে দেখাবো। ঠিক আছে, প্রাণী কোষ যখন আমরা দেখাবো কোষ বিভাজনের ক্ষেত্রে প্রাণী কোষ গোলাকারে দেখাবো এবং প্রাণী কোষের ক্ষেত্রে আমরা সেন্ট্রিওল দেখাবো। প্রাণী কোষের ক্ষেত্রে এইভাবে অবস্থান করা হচ্ছে সেন্ট্রিওল। ঠিক আছে, প্রাণী কোষ যদি দেখি প্রাণী কোষে এইভাবে আমরা দেখতে পারবো হচ্ছে দুদিকে দুটো প্রান্তে সেন্ট্রিওল। যদি কোশ্চেন আসে কোষ বিভাজনে মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ দশা প্রাণী কোষের ক্ষেত্রে দেখাও, তখন কিন্তু অবশ্যই সেন্ট্রিওল আসবে। প্রাণী কোষের কোষ বিভাজন দেখাতে বলে সেন্ট্রিওল অবশ্যই আসবে এবং গোলাকার আসবে কোষ। আর যদি উদ্ভিদের ক্ষেত্রে দেখাতে বলে, উদ্ভিদের ক্ষেত্রে চৌকো হোক, ছকোনা আকার যেরকম হোক, তোমরা এরকম একটা কোষের আকৃতি দেখাবে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে তোমরা এরকম কোষের আকৃতি দেখাবে কোষ বিভাজনের জন্য, আর প্রাণী কোষের ক্ষেত্রে কোষ বিভাজন দেখানোর জন্য গোলাকার দেখাবে। কারণ উদ্ভিদ কোষের ক্ষেত্রে তোমরা জানো যে কোষ প্রাকার থাকে, প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু কোষ প্রাকার থাকছে না। প্রাণী কোষ গোলাকার এবং উদ্ভিদ কোষ আমরা এরকম চৌকো বা ছকোনা যেরকম আকৃতির ইচ্ছা তোমরা এঁকে দেখাতে পারো। আচ্ছা, তো আমি সবকটা দশায় তোমাদেরকে গোল গোল করে এঁকে দেখাচ্ছি। হ্যাঁ, প্রথম দশাটা কি হচ্ছে প্রোফেজ দশা, প্রাণী কোষের ক্ষেত্রে দেখাচ্ছি। যেহেতু উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রিওলের কোনো ভূমিকা নেই, সেন্ট্রিওলের, আমি প্রাণী কোষেরটাই এঁকে দেখাচ্ছি। যদি এই হচ্ছে কোনো জনিত্রী কোষ হয়, ঠিক আছে, জনিত্রী কোষের মধ্যে কি রয়েছে? নিউক্লিয়াস রয়েছে এবং স্বাভাবিক অবস্থায় কি হয়? ক্রোমোজোমগুলো এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে? নিউক্লিওলাস থাকবে। নিউক্লিয়াসের মধ্যে এটা নিউক্লিওলাস রয়েছে এবং স্বাভাবিক অবস্থায় কি হবে? ক্রোমোজোমগুলো ছড়িয়ে ছিটিয়ে কোষের মধ্যে অবস্থান করছে। ঠিক আছে, এবার প্রোফেজ দশায় কি পরিবর্তন হবে? এই কোষটার ক্রোমোজোমগুলোর এই ক্রোমাটিন তন্তুগুলো কি হবে? কুণ্ডলীকৃত হতে শুরু করবে এবং তারা নির্দিষ্ট শেপ বা তাদের নির্দিষ্ট আকৃতি সম্পন্ন, মোটা মোটা যেরকম এক্স আমরা ক্রোমোজোমের আকৃতি দেখি সেরকম আকৃতি সম্পন্ন হবে। ঠিক আছে, আর কি হবে? তাহলে কি বললাম, প্রোফেজ দশায় একটা কোষ তার বাইরের দিকে যে নিউক্লিয় পর্দাটা ছিল সেই নিউক্লিয় পর্দাটা থাকছে,
থেকে কি হবে, এই ক্রোমাটিনগুলো আস্তে আস্তে পেঁচাবে। দেখো সবুজ আর লালে ক্রোমাটিন দেখিয়েছিলাম না, এই ক্রোমাটিনগুলো আস্তে আস্তে পেঁচাবে। পেঁচিয়ে কি হবে, তারা বেশ গাট্টা গোট্টা মোটা সোটা হয়ে তারা ঠিকঠাক এরকম ক্রোমোজোমের মতো আকৃতি সম্পন্ন হবে। ঠিক আছে, আর কি হবে, এই প্রোফেজ বিভাজন দশার শেষের দিকে এই যে নিউক্লিয় পর্দা ছিল, সেই নিউক্লিয় পর্দাগুলো কি হবে, আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করবে। নিউক্লিয় পর্দার বিলুপ্তিকরণ শুরু হবে। তাহলে মাইটোসিসের প্রোফেজ দশায় কি হয়, এই দশায় ক্রোমাটিন সূত্রগুলো কি হয়, জল বিয়োজন করে ক্রোমাটিন তন্তুগুলি পেঁচিয়ে মোটা কুণ্ডলীকৃত আকার ধারণ করে এবং ক্রোমোজোমের মতো আকার সৃষ্টি করছে। ঠিক আছে, এটা হলো 1 নম্বর। আর কি, এই সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া বাদ বাকিটা তারা কি, ক্রোমোজোমটা এরকম দুটো করে ক্রোমাটিডে ভাগ হয়ে যাচ্ছে, দুটো করে ক্রোমাটিডে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর দেখো এখানে নিউক্লিওলাস ছিল। যখন আমরা জনিত্রী কোষ প্রথম অবস্থায় দেখেছি প্রোফেজ দশার শুরুর দশায়, সেখানে নিউক্লিওলাস দেখতে পাচ্ছিলাম, কিন্তু আস্তে আস্তে কি হবে, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যাবে। আস্তে আস্তে আর নিউক্লিওলাস দেখা যাবে না, কারণ আসল কোষ বিভাজনের সময় নিউক্লিওলাসের আর কোনো কাজ নেই। নিউক্লিওলাস রাইবোসোম ফ্যাক্টরি বা রাইবোসোম তৈরিতে কাজে লাগে, কোষ বিভাজনের সময় এর আর কাজ নেই, এ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। আর কি, তোমাদের যেটা বলেছিলাম, যখন আমরা প্রাণীকোষ আঁকবো তখন কি করব, প্রাণীকোষের দুটো প্রান্তে আমরা সেন্ট্রোজোম আঁকবো। সেন্ট্রোজোম কি, দুটো করে সেন্ট্রিওল নিয়ে তৈরি। একটা সেন্ট্রোজোম, যদি এটা আমরা একটা সেন্ট্রোজোম দেখি, এই পুরো গঠনটা যদি একটা সেন্ট্রোজোম হয়, একটা সেন্ট্রোজোম এই একটা আর এই একটা, একটা সেন্ট্রোজোম, এটা যদি সেন্ট্রোজোম হয়, একটা সেন্ট্রোজোম কি, দুটো সেন্ট্রিওল নিয়ে তৈরি। একটা সেন্ট্রোজোম দুটো সেন্ট্রিওল নিয়ে তৈরি। প্রোফেজ দশার শেষের দিকে আমরা কি দেখতে পারবো, এই সেন্ট্রোজোমের সেন্ট্রিওলগুলো দুটি প্রান্তে চলে গেছে। ঠিক আছে, মানে সেন্ট্রোজোম তোমার ইন্টারফেজ দশাতেই তোমাদের পড়িয়েছিলাম যে দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, তারপর সেন্ট্রিওলগুলো নিজেদের মতো সজ্জিত হয়ে যাবে, দুটো করে সেন্ট্রিওল দু প্রান্তে চলে আসবে এবং গোটা একটা সেন্ট্রোজোম গঠন করে নেবে প্রান্তের দিকে। এই ঘটনাটা ঘটবে হচ্ছে প্রোফেজ দশায়। নেক্সট, মেটাফেজ। মেটাফেজ দশায় কি হবে, মেটাফেজ দশায় এই যদি একটা কোষ হয়, তার নিউক্লিয় পর্দা প্রোফেজ দশার শেষের দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়ে গেছে, যেটুকুও থাকবে মেটাফেজের শুরুর দশায় কিন্তু নিউক্লিয় পর্দা আর কিছু থাকবে না, নিউক্লিয় পর্দা মোটামুটি সবই বিলুপ্ত হয়ে যাবে। তারপর কি হবে, এই প্রান্তে যে সেন্ট্রোজোমগুলো রয়েছে, সেই সেন্ট্রোজোমগুলো থেকে এরকম বেম তন্তু তৈরি হতে শুরু করবে। প্রাণীকোষের ক্ষেত্রে এই বেম তন্তুগুলো এই সেন্ট্রোজোম থেকে চারিদিকে, এই যে ডট ডট দিয়ে দেখেছি, এই অংশ থেকে অ্যাস্ট্রাল রশ্মি বেরোয়, এই অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেম তন্তু তৈরি হয়। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কোষের মধ্যে মাইক্রোফিলামেন্ট থাকে, তারা এই বেম তন্তু গঠনে সহায়তা করে। তো মেটাফেজ দশায় কি হবে, ক্রোমোজোমগুলো মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো মেটা বা কোষের ঠিক মাঝখান বরাবর এইভাবে অবস্থান করবে। ঠিক আছে, তাহলে মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো কি হলো, কোষের মাঝখান বরাবর অবস্থান করছে। আমি প্রত্যেকটা মাঝখানে মাঝখানে সেন্ট্রোমিয়ার এঁকে দিলাম। ঠিক
ঠিক আছে, সেন্ট্রোমিয়ার শুদ্ধ ক্রোমোসোমগুলো এইভাবে অবস্থান করছে হচ্ছে মেটাফেজ দশায়। এবার এখানে তোমরা দুটো তন্তুর কথা পড়বে, একটা হচ্ছে ক্রোমোজোমীয় তন্তু আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন তন্তু। এই সবকটা তন্তুকেই বেম তন্তু বলে। বেম তন্তুর মধ্যে যেগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত আছে সেগুলো হচ্ছে ক্রোমোজোমীয় তন্তু, আর যেইগুলো প্লেন অবিচ্ছিন্নভাবে এমনি চারিদিকে বেম তন্তু গঠন করে রেখেছে সেগুলো হচ্ছে অবিচ্ছিন্ন তন্তু। এই ঘটনা ঘটে গেলে হচ্ছে মেটাফেজ ফেজ। এর পরের দশা হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজে কি হয়? অ্যানাফেজ দশায় ক্রোমোজোমীয় চলন প্রথম দেখা যেতে শুরু করে। ক্রোমোজোমগুলো নিজেরা উল্টো উল্টো মেরুর দিকে মুভমেন্ট করতে শুরু করবে বা ক্রোমোজোমীয় চলন শুরু হবে। এই ঘটনাটা হলো অ্যানাফেজ দশা। কিন্তু ক্রোমোজোমীয় চলন কিভাবে হবে? এই অংশে যদি সেন্ট্রোমিয়ারগুলো থাকে, এই অংশে যদি সেন্ট্রোমিয়ারগুলো থাকে তাহলে আমরা কি ভাববো? ক্রোমোজোম অর্ধেক হলে ক্রোমোজোমটা দেখতে এরকম হবে, এইভাবে মেরুর দিকে পৌঁছাবে। কিন্তু না, ক্রোমোজোম বেমতন্তু বরাবর যখন যায় তখন সেন্ট্রোমিয়ারটা এই সেন্ট্রোজোমের দিকে মুভ করে থাকে। কিরকম? ক্রোমোজোমগুলো এইভাবে মুভ করবে। এবং সেন্ট্রোমিয়ারগুলো সব সেন্ট্রিওলের দিকে মুখ থাকবে, সেন্ট্রোজোমের দিকে মুখ থাকবে। সেন্ট্রোমিয়ারগুলো কিন্তু সব সেন্ট্রোজোমের দিকে মুখ থাকবে। তাহলে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এই চলনটা কিভাবে হচ্ছে আর এই গঠনটা এরকম উল্টেই বা যাচ্ছে কেন? কি করে এই গঠনটা উল্টে যাচ্ছে? দেখো, সেটা দেখাবার জন্য একটা ব্রিটানিয়া বিস্কুট এনেছি। দেখো, যদি এটাকে তুমি একটা ক্রোমোজোম হিসাবে ভেবে নাও, এটা মাঝখানের অংশ দিয়ে ভাগ হচ্ছে, ঠিক আছে? এবার ভাগ হলে কি হয়? এটা দেখো উল্টে যায়, তাই না? যদি এরকমভাবে এটা অবস্থান করতো, এরপর এটা ভাগ হলে আমরা এভাবে উল্টে যাবে না? যখন আমরা বিস্কুটটাকে ভাঙলাম দুটো প্রান্ত উল্টে গেল না? দেখো, এই অংশে যদি মিডিল অংশে যদি সেন্ট্রোমিয়ার থেকে থাকে আর এইগুলো যদি টেল বা লেজের অংশ হয়, আমরা যদি সেন্ট্রোমিয়ার থেকে ভাঙি তাহলে কি হবে? উল্টে যাবে না ক্রোমোসোমগুলো? লেজের প্রান্তগুলো পরস্পর চলে আসবে, লেজের প্রান্তগুলো মুখোমুখি হয়ে যাবে আর সেন্ট্রোমিয়ার প্রান্তগুলো দূরে চলে যাবে। ঠিক অ্যানাফেজ দশাতে সেই ঘটনাই ঘটে। এবার এই ক্রোমোসোমগুলো চলন কিভাবে হয়? কিভাবে এই ক্রোমোসোমগুলো চলন ঘটে? এই দশায়, অ্যানাফেজ দশায়, এই সেন্ট্রোমিয়ার অঞ্চলে এই ক্রোমাটিডগুলোর মধ্যে কি হয়? বিকর্ষণ শুরু হয়, দুজন দুজনকে বিকর্ষণ করতে শুরু করে। আর এই যে তন্তুগুলো আছে ক্রোমোজোমীয় তন্তুগুলো, এই তন্তুগুলো কি হয়? সংকুচিত হতে থাকে, সংকোচন হতে থাকে। এইগুলো যত সংকোচন হতে থাকে ক্রোমোজোমগুলো তত মেরুর দিকে, মানে তোমার সেন্ট্রোজোমের দিকে মুভ করতে শুরু করে। তাহলে ক্রোমোজোমগুলো এই বেমতন্তু বরাবর যে চলন করছে বা মুভ করছে, সেই চলনকেই আমরা বলি হচ্ছে অ্যানাফেজীয় চলন, ঠিক আছে? এই অ্যানাফেজ দশায় অ্যানাফেজীয় চলন হওয়ার পর ঘটনাটা, এরপরের ঘটনা হচ্ছে টেলোফেজ। তো টেলোফেজ দশায় কি হয়? যদি এই একটা কোষ হয়, আমরা কিন্তু এই দুটো দশায়, মেটাফেজ আর অ্যানাফেজে নিউক্লিয় পর্দা নেই, নিউক্লিয় পর্দার কোনো গল্প নেই, সম্পূর্ণ বিভাজন দশাটা কোষের মধ্যে রেখেছিলাম। আচ্ছা, টেলোফেজ দশায় কি হবে? দেখো,
টেলোফেজ দশায় এই যে ক্রোমোজোমগুলো সব প্রান্তের দিকে চলে গেছে, ক্রোমাটিডগুলো মুভ করে সব প্রান্তের দিকে চলে গেছে। প্রান্তের দিকে গিয়ে এরা কি হবে, এরা আস্তে আস্তে ঘনীভূত হতে শুরু করবে, এরা আস্তে আস্তে ঘনীভূত হতে শুরু করবে। আবার কোষের মধ্যে নিউক্লিওলাস গঠিত হতে শুরু করবে। ঠিক আছে, ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয় পর্দা আস্তে আস্তে আবির্ভূত হতে শুরু করবে। ঠিক আছে, তারপর এই ক্রোমোজোমের ক্রোমাটিন তন্তুগুলো আবার নিজেদের মধ্যে জট খুলে আবার যেভাবে বিস্তৃত ছিল সেভাবে বিস্তৃত হয়ে যাবে নিউক্লিয়াসের মধ্যে। আর এদিকে সেন্ট্রোমিয়ার একটা, এদিকে সেন্ট্রোজোম একটা ছিল আর এদিকে একটা সেন্ট্রোজোম ছিল, দুদিকে দুটো সেন্ট্রোজোম হয়ে গেল। ঠিক আছে, এরপর যে ঘটনাটা ঘটে, এই অংশে কিছু তন্তু তখনও থেকে যায়, যে কন্টিনিউয়াস তন্তুগুলো ছিল বা অবিচ্ছিন্ন তন্তুগুলো ছিল, যা বা তন্তুর ভেঙে যাওয়ার অবশিষ্ট অংশগুলো এই অংশে থেকে যায়। থেকে এই অংশে ওরা স্টেম বডি গঠন করে প্রাণীকোষের ক্ষেত্রে। কিন্তু এর প্রপার কাজ কিভাবে করে এখনো সেটা আবিষ্কৃত নয়, কিন্তু বলে এই স্টেম বডি, এই যে এই খাঁজ, কোষ বিভাজনের সময় এই যে কোষ পর্দা এখান থেকে যে খাঁজ তৈরি করতে শুরু করছে, এই ফাড়োটা তৈরি করতে শুরু করছে, এই কাজে হচ্ছে কিছুটা হেল্প করে। আচ্ছা, আর উদ্ভিদের ক্ষেত্রে এই অংশে হ্যাঁ মাইক্রোফিলামেন্টগুলো, মানে মাইক্রোফিলামেন্ট যে সূক্ষ্ম তন্তুগুলো ছিল ওগুলো জমা হয়ে এখানে একটা লেয়ার তৈরি করে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, তাকে ফ্র্যাগমোপ্লাস্ট বলে। আমি উদ্ভিদ কোষেরটা নয় পরে এঁকে দেখাচ্ছি। দেখো, নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দাগুলো টেলোফেজে তৈরি হয়, ক্রোমাটিন তন্তুগুলো আবার নিজেদের মতো প্যাচ খুলে আবার নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করতে শুরু করে। টেলোফেজ দশায় নিউক্লিওলাস তৈরি হয়। ঠিক আছে, সেন্ট্রোজোমগুলো তাদের পজিশন নিয়ে নেয় এবং নিউক্লিয় পর্দা তৈরি হয়ে গেলে তারপর বিহার এই কোষটাও আস্তে আস্তে নিজে বিভাজন শুরু করে। তাহলে এই অপত্য কোষ থেকে আলটিমেটলি কি হবে, দুটো কোষ তৈরি হয়ে যাবে। এই অপত্য কোষ থেকে দুটো কোষ তৈরি হয়ে যাবে। যার মধ্যে জনিত্রী কোষের, এই যে এই অপত্য কোষ তৈরি হলো, এই অপত্য কোষের মধ্যে কি হয়েছে, জনিত্রী কোষের সমান সংখ্যক ক্রোমোজোম রয়েছে, আকার জনিত্রী কোষের মতো, সুতরাং সম্পূর্ণ সমগুণ সম্পন্ন অপত্য কোষ তৈরি হলো। ঠিক আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই চারটে দশার মধ্যে দিয়ে এসে সম্পূর্ণ সমগুণ সম্পন্ন দুটো কোষ তৈরি হলো। এটাই হলো মাইটোটিক ডিভিশন। তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে মেটাফেজ দশায় যে ক্রোমাটিডগুলো দুই প্রান্তে চলে যাচ্ছে আমরা দেখছি, তো তাহলে এখানে তো ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে, জিনের অর্ধেক হয়ে যাচ্ছে। না, এটা মাথায় রাখবে যে প্রোফেজ দশাটার আগে একটা দশা ঘটেছিল, ইন্টারফেজ দশা, যেটা আমরা কোষ চক্রে পড়েছিলাম। সেখানে কিন্তু এখানে জিনের পরিমাণ দ্বিগুণ হয়ে রয়েছে, অলরেডি টোটাল জিনের পরিমাণ দ্বিগুণ হয়ে রয়েছে। সুতরাং যখন বিভাজন হচ্ছে তখন কি হচ্ছে, ক্রোমাটিড যে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, দুটো একই ক্রোমোজোম দুই দিকে যাচ্ছে, অর্থাৎ 1 নম্বর ক্রোমোজোমই দুদিকে যাচ্ছে, 1-এর A দুদিকে যাচ্ছে, এটা 1-এর B দুই দিকে যাচ্ছে। যে কোনো দেহ কোষে দুটি ক্রোমোজোম একই থাকে, 1 নম্বর দুটো, 2 নম্বর দুটো। ঠিক আছে, এটা তো 1-এর ডবল সংখ্যক জিনওয়ালা ক্রোমোজোমটা আমরা দেখছি। সেটা যখন ভাগ হয়ে যাচ্ছে তখন কিন্তু একই দুটো মানে একই ক্রোমোজোম দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, ফলে কোষে ক্রোমোজোম সংখ্যা কিন্তু সমান হচ্ছে পূর্বের মতো। ঠিক আছে, প্রোফেজ দশা যেখান থেকে শুরু হচ্ছে তার আগে তো ইন্টারফেজ দশাটা ঘটে গেছে।
এই ঘটনাটা কিন্তু মাথায় রাখবে। এই সম্পূর্ণটা আমরা পড়ে দিলাম হচ্ছে মাইটোসিস ডিভিশন। এখানে দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট, আগেও বলেছিলাম ক্যারিওকাইনেসিস কি, সাইটোকাইনেসিস কি। তোমার ক্যারিয়ান বা নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে সাইটোকাইনেসিস। একটা প্রশ্ন থাকে সাইটোকাইনেসিস না ঘটলে কি হবে। যদি সাইটোকাইনেসিস না ঘটে তাহলে কি হবে, অপত্য কোষের মধ্যে নিউক্লিয়াস বিভাজন তো হয়ে যাবে, নিউক্লিয়াসের সংখ্যা বেড়ে যেতে থাকবে, দ্বিগুণ হারে নিউক্লিয়াসের সংখ্যা বিভাজন হতে থাকবে, একাধিক হারে নিউক্লিয়াস যুক্ত কোষ তৈরি হবে। ঠিক আছে, এরকম একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে আমরা সিনোসাইট বলি। ঠিক আছে, আর প্রাণী কোষকে সিনসাইটিয়াম বলি। মনে রাখবে, কোশ্চেন যদি আসে সিনোসাইট সেটা হচ্ছে একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষ, আর যদি কোশ্চেন আসে সিনসাইটিয়াম, ঠিক আছে, একটা কথা হচ্ছে সিনোসাইট আর একটা কোষ হচ্ছে সিনসাইটিয়াম। ঠিক আছে, এই সিনোসাইট ঘটে হচ্ছে প্রাণী কোষে, এই সিনোসাইট ঘটে হচ্ছে উদ্ভিদ কোষে, অধিক সংখ্যক নিউক্লিয়াস যুক্ত কোষ, আর সিনসাইটিয়াম ঘটে হচ্ছে প্রাণী কোষে। ঠিক আছে, এই দুটো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে, অবশ্যই পড়ে নেবে। আচ্ছা, আমরা প্রাণী কোষ বিভাজন দিয়ে টেলোফেজ দশকা বুঝিয়েছি, এরপর আমরা দেখে নিই উদ্ভিদ কোষের ক্ষেত্রে ব্যাপারটা কীরকম হবে। কিছুই না, সেমই হবে। উদ্ভিদ কোষকে তো আমরা বলেছিলাম যে চৌকো আকারে দেখাবো, যে কোনো উদ্ভিদ কোষকে আমরা এরকম চৌকো আকারে দেখাবো। যদি এই একটা উদ্ভিদ কোষ হয়, ঠিক আছে, এই উদ্ভিদ কোষে নিউক্লিয়াসটা বিভাজন হয়ে যাওয়ার পরে, এই উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোনো সেন্ট্রোজোম নেই, এই নিউক্লিয়াসটা বিভাজন হয়ে যাওয়ার পরে কি হবে, এদের মাইক্রোটিউবিউল যেগুলো আছে, যেগুলো দিয়ে এদের বেল তন্তু তৈরি হয়েছিল, এই মাইক্রোটিউবিউলগুলো কি হবে, ছোট ছোট খণ্ডে ভেঙে যাবে, ভেঙে গিয়ে এখানে গুচ্ছাকারে ফ্র্যাগমোপ্লাস্ট গঠন করবে। ঠিক আছে, এই ফ্র্যাগমোপ্লাস্ট কোষের মধ্যে আরো কি রয়েছে, গলগি বডি রয়েছে, গলগি বস্তু রয়েছে। এই গলগি বস্তুগুলো এই অংশে ফেসিকেল, গলগি ফেসিকেলগুলো এই অংশে মিলিত হবে। ঠিক আছে, মিলিত হয়ে গেলে কি হবে, একটা কোষপাত বা সেল প্লেট গঠন করবে, একটা কোষপাত বা সেল প্লেট গঠন করে ফেলবে। ঠিক আছে, আর এই সেল প্লেট গঠন হয়ে গেলে এর দুপাশে অন্যান্য বিভিন্ন রাসায়নিক পদার্থ, ক্যালসিয়াম, পেকটেট ইত্যাদি রাসায়নিক পদার্থ জমতে থাকবে। জমে এই অংশটা, যদি এই অংশটা কোষপাত বা সেল প্লেট হয়, হ্যাঁ, এর তোমার দুই পাশে ক্যালসিয়াম, পেকটেট, হ্যাঁ, আরো সেলুলোজ, অনেক জাতীয় বস্তু জমা হবে। জমা হয়ে বাইরের দিকে কি তৈরি করবে, মোটা যে লেয়ারটা তৈরি করবে তাকেই আমরা বলবো হচ্ছে কোষ প্রাচীর। তাহলে এই সেল প্লেটের দুধারে গঠিত হয়ে যাচ্ছে হচ্ছে কোষ প্রাচীর। ঠিক আছে, ফলে এটা সাইটোপ্লাজমের এর ভিতরে কিন্তু কোষ পর্দাটাও রয়েছে। এই যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের ভিতরে তো কোষ পর্দা রয়েছে, কোষ পর্দাটাও বিভাজিত হচ্ছে, কিন্তু তার আগে এই কোষ প্রাচীর বা মানে সেল প্লেট গঠন করে কোষ প্রাচীর দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে তারপর আলটিমেটলি দুটো উদ্ভিদ কোষ আলাদা হয়ে যাবে। এটাই হলো উদ্ভিদ কোষ। মানে তোমাদের যদি কোনো উদ্ভিদ কোষের কোষ বিভাজন আঁকতে দেয়, তাহলে এইভাবে দুটো কোষে আলাদা বিভাজিত হয়ে যাবে। এটাই হচ্ছে উদ্ভিদ কোষের কোষ বিভাজন পদ্ধতি। উদ্ভিদ কোষের ক্ষেত্রে শুধু মাথায় রাখবে, কখনো তোমরা সেন্ট্রোজোমটা আঁকবে না।
প্রাণী কোষের ক্ষেত্রে অবশ্যই সেন্ট্রোজোম আসবে। ঠিক আছে, এটাই হলো পার্থক্য। ঠিক আছে, তাহলে আমাদের মাইটোসিস কোষ বিভাজনটা সম্পূর্ণ করা হয়ে গেল। এরপরে আমরা মিওসিস কোষ বিভাজনটা করব।